অন্যদিকে আবারও বেলাগাম দিলীপ। উৎপাত ঠান্ডা করতে চোরির হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর মুখে। ফের বেলাগাম দিলীপ ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, গতকালই লাঠি হাতে বেরিয়েছিলেন তিনি এবং উৎপাত ঠান্ডা করতে চোরির হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর মুখে। মনে হয় না বর্ধমানে এরকম উৎপাতের লোক আছে, আর থাকলে তাদের ঠান্ডা করার অন্য রাস্তা আমাদের আছে। তো সকালবেলা আমাকে একজন হাতে স্টিক দিল, আমি ঘুরছিলাম, সেটা আমার গাড়িতে আছে, দরকার হলে বার করবো। পাল্টা তো তৃণমূলে এই ধরনের কথা বলাটাই তার বৈশিষ্ট্য, তার সংস্কৃতি, তার কৃষ্টি। যিনি অন্যভাবে রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারাচ্ছেন, এই ধরনের কথা বলে রাজনীতিতে বসে থাকতে চান। যত এই ধরনের কথা বলবেন, বিজেপির ভোট বাক্সে ভোট তত কমবে, তৃণমূলের ভোট বাক্সে ভোট তত বাড়বে। এই ধরনের কথা বাংলার জনতা জনার্দন কখনোই সমর্থন করে। আর এবার নজর রাখবো লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পটা তো মহিলাদের প্রকল্প, কিন্তু বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মী তাদের অ্যাকাউন্টে গিয়েছে লক্ষ্মীর ভান্ডারের টাকার। এই জালিয়াতিতে আটক হয়েছেন বিজেপির বুথ সভাপতি। ঠিকই শুনছেন, লক্ষ্মীর ভান্ডারে জালিয়াতির অভিযোগে আটক করা হয়েছে। কিভাবে এই জালিয়াতি করলো, কি ঘটনা, গোটা বিষয় নিয়ে জানার চেষ্টা করব। সুজিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, খানাকুলের ভিডিওর পাসওয়ার্ড জেনে জালিয়াতি, কিভাবে এই জালিয়াতির ছক, কতদিন ধরে এই জালিয়াতি করছেন তারা, কতদিন ধরে অ্যাকাউন্টে টাকা ঢুকছে? একটাই মাথা রয়েছে জালিয়াতির মাথা, তার বাড়ি পূর্ব মেদিনীপুরের ময়নায়। আবার তার পরিচয় কিন্তু আবার তার বাবা বিজেপির বুথ সভাপতি। এই যে যুবক, সে কিন্তু খানাকুলে সেখানে দুয়ারে সরকারের কাজে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কিন্তু কাজ করছিল, আর সেখানেই সে কিন্তু দাঁওটি মারে। কিন্তু তার যে ছক ছিল, যে অ্যাকাউন্ট নাম্বারগুলো তার বাবার, তার আত্মীয়র, বিজেপি নেতাকর্মীদের, তার প্রতিবেশীদের, তাদের কিন্তু অ্যাকাউন্ট নাম্বার ওই খানাকুলের যারা প্রাপক ছিলেন মহিলারা, তাদের নামের সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন ফর্ম ফিল আপের মাধ্যমে। এবং সেই যে চতুরভাবে সেই কাজটি করেছিল, তার ফলে কিন্তু 8 থেকে 9 মাস টাকাও কিন্তু ঢুকছিল কোথায় না, তার বাবার অ্যাকাউন্ট সহ। যে ভুয়ো অ্যাকাউন্টগুলো, ভুয়ো এই শর্তে বলছি, যে কারণ মহিলাদের এই অ্যাকাউন্টে ঢোকার কথা, মহিলাদের জন্য সরকারি এই প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, সেই প্রকল্পের টাকা কিভাবে হস্তগত করছিল তা কিন্তু ব্লক প্রশাসন তদন্তে নেমে জেনে রীতিমতো তাদেরকে চমকে দেওয়ার মতো। কতজনের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে, কতজনের অ্যাকাউন্টে? অন্তত 12 জন, এবং সেই 12 জনের খোঁজ মিলেছে। এবং সেখানে কিনা আসল প্রাপকরা যখন পাচ্ছিলেন না টাকা, তারা কিন্তু বারবার করে ভিডিওর দ্বারস্থ হচ্ছিলেন খানাকুলে। সেখানেই কিন্তু তারা এদের যখন অভিযোগ জানাচ্ছিলেন, তখন ভিডিও বা ব্লক প্রশাসন খতিয়ে দেখে জানতে পারছিলেন তাদের কিন্তু টাকা ঢুকছে। তাহলে কি হলো, এই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে তারপরে, এবং সেখানে দেখা যায় খানাকুলের এই যে প্রাপকরা, তারা টাকা পাননি, কিন্তু টাকা ঢুকছে ময়নার এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে তোলাও হচ্ছে। একেবারে সুজিত, 12 জনের অ্যাকাউন্টে প্রায় এই টাকা ঢুকেছে। রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা, এই টাকাই ঢুকেছে পুরুষের অ্যাকাউন্টে। একজন দুজন নয়, বিজেপির বুথ সভাপতি সহ 12 জন পুরুষের অ্যাকাউন্টে। এই অভিযোগে ভোটের মুখে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ময়নায়। ময়না 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ হরকুলি গ্রামের বিজেপির বুথ সভাপতি অশোক দাস। তার ছেলে শ্রীকান্ত দাস বেসরকারি সংস্থার হয়ে বিভিন্ন ব্লকে ডাটা এন্ট্রির কাজ করতেন। প্রশাসন জানতে পেরেছে 2022-এ খানাকুলের বিডিও অফিসে কাজ করতেন শ্রীকান্ত। সেই সময় বেসরকারি সংস্থার হয়ে দুয়ারে সরকার প্রকল্পে ডেটা এন্ট্রির কাজ করেন শ্রীকান্ত দাস। অভিযোগ, এই সুযোগে বাবা সহ এলাকার একাধিক পুরুষের নাম লক্ষ্মীর ভান্ডারে নথিভুক্ত করিয়ে দেন শ্রীকান্ত। এতেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে শুরু করেন বুথ সভাপতি সহ 12 জন বিজেপি নেতাকর্মী। ব্লকে ডাটা এন্ট্রির কাজ করে আমাকে এইখানে ব্যাংকে বলছিল যেটা লক্ষ্মীর ভান্ডার পাইছি, সেটা আমি না বলবো নি। আচ্ছা, আপনি লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সে নাকচও হয়ে গেছে।
অভিযোগ, খানাকুলে কাজের সুবাদে বিডিওর পাসওয়ার্ড হাতান শ্রীকান্ত। উপভোক্তার নাম খানাকুলের হলেও অ্যাকাউন্ট নাম্বার বদলে দেয়। বাবা সহ বিজেপির 12 নেতাকর্মীর অ্যাকাউন্ট নাম্বার জুড়ে দেন শ্রীকান্ত। ওদেরকে শাড়ি পরান, নিজের বরকে মৃত ঘোষণা করে দিয়ে তৃণমূল নেত্রী গিয়ে টাকা নিয়ে এসেছিল নদিয়াতে। আর এখন বিজেপিকে দেখছি পুরুষ বিজেপির নেতা সে লক্ষ্মীর ভান্ডারের জন্য এখন দুর্নীতি করছে। আসলে চুরি দুর্নীতিতে তৃণমূল আর বিজেপি জুড়ি মেলাবো। এরা বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ভালো না, প্রকল্প পছন্দ না, কি উন্নয়ন করেছেন, আর নিজের ছেলে হয়েও লক্ষ্মীর ভান্ডার নেওয়ার জন্য ছটফট করবে। চোরাই কারবার, এরকম 2 নম্বরই কারবার, এগুলো বিজেপির বাড়ির লোকেদের পক্ষেই সম্ভব এবং প্রশাসনের এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। সরকারি টাকা তছরূপের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের এমনই টান যে পুরুষরাও মহিলা সাজতে বাধ্য হচ্ছেন। সরকারি প্রকল্পের টাকা নিয়ে এভাবে জালিয়াতির অভিযোগ সামনে আসতেই অভিযুক্ত যেখানে বিজেপি, সেখানে কিনা তৃণমূল এবং বামেরা গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছে। ময়না থেকে ক্যামেরা সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। তিলজলায় পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনা, দোকানে ধাক্কা একটি ডাম্পারের, নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনা তিলজলায়। রৌনক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, কি পরিস্থিতি, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? দেখো, ভোর 5টার সময় একটি ডাম্পার তিলজলা থানার অন্তর্গত বাইপাসের উপরে প্রথমে একটি গাছে ধাক্কা লাগে এবং সেখান থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত উঠে যায়। তারপরও নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি টাইসের দোকানে গিয়ে ধাক্কা মারে এবং এই যে দুর্ঘটনা, তার ফলে কিন্তু ডাম্পার থাকা কিছু খালাসি গুরুতরভাবে জখম হয়েছে। আহত খালাসিকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চালক কিন্তু তখনই পলাতক। যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা জানাচ্ছেন যে বেশ গতিতে ছিল এই ডাম্পার এবং কার্যত গাছে ধাক্কা লাগার পরই কিন্তু চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সরাসরি সেই ডাম্পার উঠে যায় ফুটপাতে। যদিও বা হতাহতের স্বার্থে কোনো খবর নেই, কিন্তু যিনি খালাসি রয়েছেন তিনি গুরুতরভাবে জখম রয়েছেন। ইতিমধ্যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গোটা ঘটনাটি পরিদর্শন করার জন্য ইতিমধ্যে তিলজলা থানার পুলিশ আধিকারিকরা সেখানে উপস্থিত হয়েছে এবং তৎক্ষণাৎ যে ঘটনাটি ঘটার কিছুক্ষণ পরই কিন্তু সেখান থেকে ডাম্পারটিকে সরিয়ে দেওয়া হয় এবং আদতে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো এবং সেই মুহূর্তে কি পরিস্থিতি ছিল তাকে ইতিমধ্যে তিলজলা থানার পুলিশ খতিয়ে দেখছে। যদিও বা হতাহতের এখনো পর্যন্ত কিন্তু কোনো খবর নেই। ধন্যবাদ রৌনক। আর এবার আবহাওয়ার খবরে নজর রাখবো, কারণ রাজ্যে গরম বাড়বে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। রাজ্য জুড়ে কিন্তু 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বৃষ্টি কি হবে, বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে, আরো বিস্তারিত জানার চেষ্টা করব অবশ্যই এ বিষয়ে বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কি থাকছে, উত্তরবঙ্গেই বা কি থাকছে জানতে চাইবো। দেখো সোনিয়া, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে দক্ষিণবঙ্গের তুলনামূলকভাবে। তবে দক্ষিণবঙ্গেও বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং সেখান থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতাতে সেভাবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আগামীকাল ঈদের দিনও কলকাতাতে সম্ভাবনা খুবই ক্ষীণ, না হওয়ার সম্ভাবনাই বেশি। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলো ছাড়া বাকি জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতে অন্তত বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা থাকবে। তবে এই জেলাগুলিতেও সব জায়গায় বৃষ্টি হবে এমনটা নয়, স্বল্প বৃষ্টি অল্প জায়গায় বিক্ষিপ্তভাবে হবে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি একটু বেশি হবে। উত্তরবঙ্গের উপরের দিকে জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টি একটু বেশি হবে এবং আগামীকাল ঈদের দিন ঝোড়ো হাওয়া থাকবে এর সঙ্গে। তবে মালদা এবং 2 দিনাজপুর ঠিক ড্রাই থাকবে, শুষ্ক আবহাওয়া, গরম বাড়বে। আগামী 2-3 দিনে অন্তত 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে রাজ্যের বিভিন্ন জেলাতে, এমনই সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের। সোনিয়া, বেশ বিশ্বজিৎ। লোকসভা ভোটে বিজেপির টার্গেট হচ্ছে উত্তর, আর মোদির পর সেই টার্গেট উত্তরে এবার অমিত শাহ। ভোটের বঙ্গে প্রচারে অমিত শাহ। আজ বালুরঘাটের বুনিয়াদপুরের সভা রয়েছে। সুকান্ত মজুমদার তার সমর্থনে অমিত শাহের এই সভা। দ্বিতীয় দফায় ভোটে বালুরঘাটে এবং সেখানেই
প্রচারে আসছেন অমিত শাহ, বাংলায় অমিত শাহ। আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপ সান্যাল। অনুপ, প্রথমেই জানতে চাইবো যে ঠিক কখন থেকে সেই সভা শুরু হচ্ছে, এই মুহূর্তের প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে, কি ছবি? দেখো, একদমই যে বঙ্গে প্রথম অমিত শাহর সভা আজ নির্বাচনী সভা শুরু করছে দক্ষিণ দিনাজপুরের পাথরঘাটা এলাকা থেকে। যেটা জানা গেছে যে 12টা 50 নাগাদ তিনি বাগডোগরা থেকে তিনি হেলিকপ্টারে এই পত্রাতে এসে পৌঁছাবেন। তারপরে তিনি এই পত্রাতে তার নির্বাচনী যে জনসভা সেই জনসভা শুরু করবেন। এই মুহূর্তে প্রচুর মানুষ কিন্তু জনসভা স্থলে ভিড় করতে শুরু করেছে, আসতে শুরু করেছে। কর্মী সমর্থক থেকে নেতারা সকলেই এই এই জনসভা স্থলে কিন্তু পৌঁছাতে শুরু করেছে। এই মুহূর্তে প্রস্তুতি সম্পূর্ণ হয়ে রয়েছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা কখন অমিত শাহ এসে পৌঁছাবেন এবং তার নির্বাচনী জনসভা শুরু করবেন। এই অপেক্ষায় কিন্তু রয়েছে কর্মী সমর্থকরা। সুকান্ত মজুমদারের সমর্থনে বঙ্গ বিজেপির তিনি এই প্রথম বাংলার থেকে তার প্রচার শুরু করছেন। বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির যে প্রার্থী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তিনি এই কেন্দ্রের প্রার্থী। তাই তিনি যেমন আসছেন, পাশাপাশি আমরা আরও জানতে পারছি যে 16 তারিখে প্রধানমন্ত্রীরও সভা রয়েছে বালুরঘাটে, যে তিনি বালুরঘাটে সভা করতে আসবেন প্রধানমন্ত্রী। এছাড়াও আরও অনেকেই কিন্তু বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রচারের জন্য বিজেপির তরফ থেকে আসবে বলে আমরা জানতে পারছি। অনিন্দিতা। অনুপ, আরো একটা বিষয় জানতে চাইবো যে সুকান্ত মজুমদারের সমর্থনে আজকে অমিত শাহ আসছেন। সুকান্ত মজুমদার তিনি তো একটা হেভিওয়েট প্রার্থী, তিনি বিজেপির রাজ্য সভাপতি, তাহলে তার হয়ে সমর্থনে কেন অমিত শাহকে আসতে হচ্ছে? কোথাও কি সংশয় রয়েছে এই বালুরঘাট নিয়ে? দেখো, একদমই যেহেতু বালুরঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু সুকান্ত মজুমদারের প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের মন্ত্রী তথা বালুরঘাট এবং দক্ষিণ দিনাজপুর জেলার লড়াকু নেতা হিসাবে পরিচিত বিপ্লব মিত্র, সে কারণেই কিন্তু যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু টান উত্তেজনার মধ্যে রয়েছে। কারণ হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু দুই পক্ষের মধ্যেই হবে বলে এখনও পর্যন্ত তাই জানা যাচ্ছে। এবং সেই কারণেই কিন্তু প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ সকলেই এই বালুরঘাট কেন্দ্রে প্রচারে আসছেন। বিগত 19 সালের লোকসভা নির্বাচনের সময়ও কিন্তু প্রধানমন্ত্রী এবং অমিত শাহ দুজনেই বালুরঘাট লোকসভায় প্রচারে এসেছিলেন। অনিন্দিতা। একেবারে। এবং আজকের যে এই সভা, সেখান থেকে ঠিক কি বার্তা দেন অমিত শাহ, ঠিক কতটা তার দলকে চাঙ্গা করেন, এবং এই যে বঙ্গে বারবার ধরে মোদি আসছেন, অমিত শাহ আসছেন, সেক্ষেত্রে লোকসভা ভোটের রেজাল্ট কি বলে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। অপরদিকে দিলীপ ঘোষ, তিনি প্রতিদিনই সংবাদ শিরোনামে। এবার দিলীপের খেলা হুঁশিয়ারি, প্রচারে বেরিয়ে ভোটারকে আশ্বস্ত করতে গিয়ে চড়া সুর বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। দিলীপ ঘোষ খেলা জানে, আমার কাছ থেকে শিখেছে ওরা, এবং খেলবো না জিজ্ঞেস করবেন মেদিনীপুরের লোককে, আর ওখানে যত গুন্ডা ছিল ভোট দেওয়ার বেরিয়ে বাড়ি থেকে। দিলীপ ঘোষ মানেই একের পর এক বিতর্কিত মন্তব্য। শুধু এখানেই শেষ নয়, তিনি আরো বলছেন উৎপাত ঠান্ডা করতে ছড়ির হুঁশিয়ারি দিচ্ছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। মনে হয় না বর্ধমানে এরকম উৎপাতের লোক আছে, আর থাকলে তাদের ঠান্ডা করার অন্য রাস্তাও আমাদের আছে। তো সকালবেলা আমাকে একজন হাতে স্টিক দিল, আমি ঘুরছিলাম, সেটা আমার গাড়িতে আছে, দরকার হলে বার করবো। আর দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষ তৃণমূল নেতা শান্তনু সেনের। এই ধরনের কথা বলাটাই তার বৈশিষ্ট্য, তার সংস্কৃতি, তার কৃষ্টি। যিনি অন্যভাবে রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারাচ্ছেন, এই ধরনের কথা বলে রাজনীতিতে বেঁচে থাকতে চান। যত এই ধরনের কথা বলবেন, বিজেপির ভোট বাক্সে ভোট তত কমবে, তৃণমূলের ভোট বাক্সে ভোট তত বাড়বে। এই ধরনের কথা বাংলার জনতা জনার্দন কখনোই সমর্থন করে। পুরকর্মীদের বেতন বাড়াতে শর্ত, ভোটের লিড। সিউড়িতে তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক। বেতন বাড়াচ্ছি, তেমন ভোটের লিডও বাড়াতে হবে। যদি দেখি লিড নেই, তাহলে বেতন বাড়বে না। সিউড়ি পৌরসভায় কর্মীদের বেতন বৃদ্ধির দাবি এবং পুরো চেয়ারম্যানকে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি দিয়ে এমনটাই মন্তব্য করলেন তৃণমূল নেতা আশিস দে। তিনি ঠিক কি বললেন শোনাবো।
পুরকর্মীদের বেতন বাড়াতে শর্ত ভোটের লিড, সিউড়িতে তৃণমূল নেতার মন্তব্যে রীতিমতো বিতর্ক। তৃণমূল নেতা আশিস দে তার মন্তব্য, তিনি বলছেন বেতন যেমন বাড়াচ্ছি তেমন ভোটের লিডও বাড়াতে হবে। কি বলছেন তিনি শোনাবো। যেটা লিড হয়েছে বা লিড হবে না, লেবার থেকে যে বার্তা দিয়েছে, আমি একটা বার্তা দিয়েছি, ভালো করে কাজ করছি। তো এই যে মাইনে 13% বাড়লো, আমরা কর্মচারীকে এই বার্তাটাই দিলাম যে আমরা যেমন মাইনে বাড়াচ্ছি, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ভোটের লিড দেখে নেব। যদি দেখি কোনো ওয়ার্ডে লিড হয়নি, তাহলে মাইনেটা বাড়বে না। কারণ আমরা যেমন মাইনে বাড়বো, আমাদেরকেও তো ভোট বাড়াতে হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম। সুপ্রতিম থেকে জানতে চাইবো, সুপ্রতিম, এই যে তৃণমূল নেতার এমন মন্তব্য, তিনি বলছেন যে যেমন বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে ভোটের লিডও দিতে হবে, তার এই মন্তব্য, এর বিষয়ে কি প্রতিক্রিয়া দিচ্ছে বিজেপি? তবে এই যে মন্তব্যের প্রতিক্রিয়া কিন্তু বিজেপি যেটা জানাচ্ছে যে তারা কিন্তু নির্বাচন কমিশনে এই বক্তব্যের যে তার প্রতিবাদে নির্বাচন কমিশনে তারা যাবে। এবং পাশাপাশি যেটা বলে রাখি যে এই যে সিউড়ি পুরসভায় বিভিন্ন দাবিতে স্মারকলিপি দিচ্ছিল পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ইউনিটের সদস্যরা, এবং সেখানেই কিন্তু কালকে তৃণমূলের পৌর কর্মচারী ফেডারেশনের রাজ্য সম্পাদক আশিস দে এই মন্তব্য করে, এবং তিনি সেটা বলেন যে সিউড়ির যে প্রতিটি ওয়ার্ড রয়েছে সেখানে যারা লেবার রয়েছে, তাদের যারা কর্মচারী রয়েছে, তাদের যেমন জুলাই থেকে একটা বেতন বাড়বে, যেটা আগেই তারা জানিয়েছিল, কিন্তু সেটা বলেছেন যে এই যে তার আগে নির্বাচন রয়েছে লোকসভা, সেখানে কিন্তু প্রত্যেক ওয়ার্ডে ভোটের লিড দিতে হবে। কারণ যদি ভোটের লিড না দেওয়া হয় তাহলে কিন্তু সেই ওয়ার্ডে যে কর্মচারী রয়েছে তাদের কিন্তু বেতন বাড়বে না। আর এই তার মন্তব্যের এই পরেই কিন্তু একটা প্রতিবাদের ঝড় উঠেছে বিজেপি থেকেও, কিন্তু তারা জানাচ্ছে যে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে। তার পাশাপাশি যাদেরকে উদ্দেশ্য করে এটা বলা হয়েছে তারাও কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছে আশিস দের বিরুদ্ধে। একেবারে ধন্যবাদ সুপ্রতিম। অপরদিকে বিজেপি কি বলছে এই বিষয়ে, তার বক্তব্য শোনাবো। সরকারি চেয়ারে বসে সরাসরি সরকারি কর্মচারীদের নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি আনুগত্য প্রদর্শন, এটা বোধহয় যায় না। আশিসবাবু যেটা বলছেন সেটা ওনার দল থেকে বলা হচ্ছে, এই কথাটাকেই প্রমোট করা হচ্ছে। আশিসবাবু এখানে বসে ওনার চেয়ারে বসে এই কথাই বলছেন। অপরদিকে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, পুরো চেয়ারম্যান, তার কি বক্তব্য শোনাবো। যেটা লিড হয়েছে বা লিড হবে না, লেবার থেকে যে বার্তা দিয়েছে, আমি একটা বার্তা দিয়েছি, ভালো করে কাজ করছি, যেরকম মাইনে বৃদ্ধি যেরকম করছি, কাজ আমরা বুঝে নেবো। এসব ভোটের সম্পর্ক নাই, ভোট তো ইউনিয়ন লিডারশিপ বলতেই পারে, সেই যখন সুবিধা অসুবিধা দেখে ইউনিয়নের লেবারদের, সে তো ইউনিয়নের হিসাবে বলতেই পারে।